হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 22, যেখানে আমরা 14 অক্টোবর 2021 ফার্স্ট শিফটে আসা 25টি অঙ্কের আলোচনা করব। এর আগেও আমাদের 21টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন ও পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো, খুব সহজ শুরু একটা অঙ্ক, যে যদি 4 জন লোক দিনে 9 ঘন্টা কাজ করে 5 দিনে একটি ক্ষেত কাটতে পারে, তবে 10 জন পুরুষ 3 দিন কাজ করে কত ঘন্টায় একই ক্ষেত কাটতে পারবে? যে কোনো মেথডে তুমি করতে পারো, ত্রৈরাশিক বা M1 × T1 × W1 দিয়ে। ঠিক আছে, তাহলে এইটা খুব সিম্পল, অর্থাৎ কাজের পরিমাণটা যেহেতু একই, তাই না? তাহলে এখানে 4 জন লোক কাজ করছে 9 ঘন্টা করে ডেলি 5 দিন, তাহলে মোট কাজের পরিমাণ এটা। বা এখানে করছে 10 জন লোক 3 দিন, তাহলে ঘন্টা ভাগ করে দিলেই আমি সময়টা পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কি, 3 দিয়ে 3 3 এ 9, আর 2 দিয়ে 5, 2 5 দিয়ে 2, 2 দিয়ে 2, মানে হচ্ছে 6 ঘন্টা। তাহলে সময় লাগবে কত? 6 ঘন্টাতে কাটতে পারবে। এটা যদি বুঝতে না পারো, নর্মাল এইভাবে করে দেবে যে 4 জন লোক 9 দিনে 5 ঘন্টা করে কাজটা করতে পারে, তাহলে 10 জন লোক 3 দিনে কতক্ষণে কাজটি করবে। তাহলে দেখো দেখো, এখানে যেহেতু লোক সংখ্যা বাড়ছে, তাহলে সময় কম লাগবে, তাহলে ছোটটা উপরে বসবে, অতএব 4/10 আসবে। নিচে এখানে দেখো, যেহেতু দিন কমে যাচ্ছে, তাহলে কি হবে, লোক বেশি লাগবে, সময় বেশি লাগবে, দিন যেহেতু কমছে সময় বেশি লাগবে, তাহলে বড়টা উপরে বসবে, অর্থাৎ 5/3 গণিত 9। এটা আমাদের ক্যালকুলেশন হবে, যেখান থেকে ক্যালকুলেশন করলে তুমি 6 আসবে। সো অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এবার থেকে রিপিট তোমরা পাবে। দেখো, এতদিন যারা এই বা 21টা ক্লাস প্রিভিয়াস যারা করেছো, এবার অনেক কমন তোমরা পেতে থাকবে বা একই অঙ্ক দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে যেমন একটা দেখো, যে 7টি স্বতন্ত্র পর্যবেক্ষণের একটি সেটের মধ্যমা হলো 16.5। যদি সেটের বৃহত্তম 3টি পর্যবেক্ষণের প্রতিটি 5 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে নতুন সেটের মধ্যমা কত হবে? কি হবে, 5 দ্বারা বৃদ্ধি পাবে, মূল সংখ্যার 5 গুণ হয়ে যাবে, নাকি 5 কমবে, না একই থাকবে? অর্থাৎ এখানে 7টি স্বতন্ত্র পর্যবেক্ষণের মধ্যমা 16.5, মানে মিডিলের আছে 16.5, তারপরে এইদিকে আছে বড় বড় 3টে, এইদিকে আছে 16.5 থেকে ছোট ছোট 3টে। সেইভাবেই তো আমরা মধ্যমা বার করি। এবার এই বড় 3টিকে যদি আমি প্রত্যেকের সাথে 5 যোগ করে দিই, তাহলে কি হবে, এই প্রত্যেকটা 3টেই 5 বেড়ে যাবে, এটুকুই তো ফারাক হবে, তাদের প্লেসও একই থাকবে, জায়গাও একই, চেঞ্জ হবে না। তাহলে যেটা মধ্যমা ছিল, মধ্যমা তো সেটাই থেকে যাবে, কোনো আসা যায় না তাতে। তাহলে মধ্যমা কি হবে, মূল সেটের মতো একই থাকবে। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। অর্থাৎ যেহেতু শুধু বড় 3টেকেই 5 করে বাড়ানো হচ্ছে, তাই তাদের জায়গার কোনো রকম পরিবর্তন ঘটবে না, এবং সেই জন্যই মধ্যমার কোনো পরিবর্তন বা মিডিয়ানের কোনো পরিবর্তন হবে না। নেক্সট বলছে, একটি ট্রেন 2টি স্টেশন পি এবং কিউ এর মধ্যে যেতে 1 ঘন্টা 30 মিনিট সময় নেয়। যদি এটি তার স্বাভাবিকের 5/6 গতিতে ভ্রমণ করে, তাহলে পি এবং কিউ এর মধ্যে যেতে কতক্ষণ সময় নেবে? স্বাভাবিকের 5/6 গতি, মানে আমি বারবার কি বলেছি, নিচের হরকে স্বাভাবিক গতি ধরে নেবে, তাহলে এখনকার গতি হয়ে যাবে এটা। অর্থাৎ এখন বা নর্মাল, আর এখন বর্তমান। নর্মাল গতি কত থাকে? 6 থাকলে এখনকার গতি হচ্ছে 5, তাই তো? তাহলে এটা হচ্ছে গতি বা স্পিডের রেশিও। স্পিডের রেশিও যদি 6:5 হয়, তাহলে টাইমের রেশিও কি হবে, উল্টে যাবে, অর্থাৎ 5:6। অর্থাৎ আগে যদি 5 একক সময় লাগতো, এখন 6 একক সময় লাগবে। তাহলে আগে কত সময় লাগতো? আগে বলছে 1 ঘন্টা 30 মিনিট লাগতো। তাহলে 1 ঘন্টা 30 মিনিট থেকে একটা সিঙ্গেল ইউনিটে নিয়ে চলে এসো, 90 মিনিট বলতে পারি। তাহলে 90 মিনিট যদি লাগে, তাহলে 5কে যদি 90 করতে হয়, 5 18 90, তাহলে 6কেও 18 দিয়ে গুণ করতে হবে, 6 18 108 হবে, তাহলে 108 মিনিট। তাহলে 108 মিনিটকে আবার আমি ঘন্টা মিনিটে কনভার্ট করে দিলে পেয়ে যাব 1 ঘন্টা 48 মিনিট। তাহলে যদি গতি 5/6 হয়ে যায়, তাহলে তার সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের পরিবর্তে 1 ঘন্টা 48 মিনিট। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট আবার খুব ইজি, 63,800কে এ এবং বি এর মধ্যে 4:7 অনুপাতে ভাগ করলে বি এ দ্বারা প্রাপ্ত শেয়ার কত? সিম্পল, জাস্ট যেটুকু চেয়েছে সেটুকুই, যে 63,800 টাকা তুমি এ এবং বি এর মধ্যে ভাগ করেছো 4:7 অনুপাতে, তাহলে বি পাবে কত? তাহলে বি এর আনুপাতিক ভাগ হার কত হবে? বি এর আনুপাতিক ভাগ হবে 7/11।
ইন্টু মোট টাকা যেটা হচ্ছে 63,800। 11 দিয়ে অবশ্যই এটা কাটবে, 11 5 55 থাকবে 8, 8 11 88 0 0। তাহলে এবার 7 দিয়ে 7 0 0 0 7 8 56 6 হাতে থাকে 5 35 থাকে 40, 40,600 টাকা। তাহলে বি এর প্রাপ্ত শেয়ার হচ্ছে 40,600। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। সেম নেক্সটটাও একটু চেঞ্জ আছে, জাস্ট যে একটি নির্বাচনে দুটি প্রার্থীর জন্য দেওয়া ভোট ছিল 4:9 অনুপাতে। যদি সফল প্রার্থী 9,84,321 ভোট পান, তাহলে অসফল প্রার্থীর ভোট প্রাপ্ত মোট ভোট কত? অর্থাৎ সফল আর আছে ফেল, একজন পাস একজন ফেল। যিনি পাস করেছিলেন তিনি অনুপাত ছিল 9:4, অ্যাকচুয়ালি আমি উল্টো করে লিখলাম, ফেল ইস টু পাস। তাহলে দেখো এখানে 4:9 আছে, মানে যে 9 পেয়েছে সে পাস করেছে, তাহলে 4:9। তাই যে পাস করেছে সে বলছে 9,84,321টি ভোট পেয়েছে, তাহলে এ কত পাবে? এটা তাহলে দেখতে হবে এ কত গুণ হচ্ছে, তাকে তত দিয়ে গুণ করে দিতে হবে, এবং সেটা করার থেকে বেশি ইজি তো এটা শিখে করে দেবে, বা এইভাবে যে সে পাবে 4/9 ইন্টু মোট ভোট বলছি যে বিজেতা যে পেয়েছে 9,84321। দেখো আগেটার ক্ষেত্রে আনুপাতিক ভাগাহার হয়েছিল, কিন্তু এক্ষেত্রে আনুপাতিক ভাগাহার হবে না, কারণ এইখানে যে ভোট সংখ্যাটা দেওয়া আছে সেটা মোট ভোট সংখ্যা দেওয়া নেই। এখানে এটা দেওয়া আছে বিজিতের মোট সংখ্যা, বা যে জিতেছে তার ভোট সংখ্যা, তাই তারটাই নিচেতে বসে যাবে, নাকি টোটালটা। যদি এখানে মোট ভোট দেওয়া থাকতো তাহলে আমি আনুপাতিক ভাগাহার বার করতাম, যেমন এর প্রিভিয়াস ম্যাথটা ছিল বা অঙ্কটা ছিল। কিন্তু এখানে যেহেতু যে জিতেছে তার ভোটের সংখ্যা দেওয়া আছে, তাই আনুপাতিক ভাগাহারের সময় যেটা আমরা বার করছি অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে নিচেতে সেই যে সংখ্যাটা আমার এখানে দেওয়া আছে সেটা যার প্রেক্ষিতে দেওয়া আছে সেটাই নিচেতে বসে যাবে। ক্লিয়ার? তাহলে বুঝতে তোমাদের একটু সুবিধা হতে পারে। সহজ যদিও এই অঙ্কগুলো খুবই। সো এখান থেকে আমি কাটাকাটি যদি করি, তাহলে কাটাকাটি করলে আমি পাবো কত? 109,369, 109,369 করেই রেখেছি। এবার 4কে এটা দিয়ে গুণ করে দেবে, 4কে এটা দিয়ে গুণ করলে পেয়ে যাবে 43,000, যেটা রয়েছে 4,37,476। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একজন ব্যক্তি 3,000 টাকা দিয়ে দুটি জিনিস কিনেছেন। আচ্ছা, প্রতিটির দাম 3,000 টাকা। হ্যাঁ, ইংরেজিতে ইচ ছিল, বাংলাতে সেটা প্রকাশ হয়নি, ট্রান্সলেশন। তিনি একটি দ্রব্য 5% লাভে এবং অন্যটি 10% লোকসানে বিক্রি করেন, তাহলে মোট লাভ বা ক্ষতি কত? দেখো, যেটা 5% লাভে বিক্রি করেছিলেন সেটাতে দাম কত পেয়েছিলেন? 3,000 এর 5% বেশি পেয়েছেন। 3,000 এর 5% মানে 150 টাকা বেশি পেয়েছে। আর যেটাতে 10% লোকসান করেছেন তাতে তিনি কম কত পেয়েছেন? 3,000 এর 10% মানে হচ্ছে 300 টাকা কম পেয়েছেন। অর্থাৎ এখানে 150 প্লাস হয়েছে তো 300 মাইনাস হয়েছে। তাহলে আলটিমেট তাদের যে ক্রয় মূল্য ছিল মোট, সেটা কত ছিল? 3,000 3,000 6,000 টাকা, তাই তো? আর এখানে তার কি হচ্ছে, যোগ মানে প্লাস লাভ করেছে 150 টাকা, লোকসান করেছে 300 টাকা, তাহলে আলটিমেটলি লোকসানই হয়েছে 150 টাকা। বিয়োগ করলে আমি পেয়ে যাব। তাহলে 150 টাকা যদি লোকসান হয়ে যায় থাকে, 6,000 টাকার পিছনে তোমার 150 টাকার লোকসান, তাহলে শতকরা হার কত? 3টে শূন্যর সাথে তুমি এই 3টে শূন্যকে কেটে দাও, তাহলে 15/6 মানে হবে 2.5% লোকসান। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর, যে ক্ষতি হচ্ছে 2.5%। পরবর্তী 7 নাম্বার, একটি আয়তক্ষেত্রাকার কক্ষের ক্ষেত্রফল 60 বর্গমিটার এবং এটির ঘের 34 মিটার। ঘের মানে হচ্ছে পরিধি, ভাষাগুলো একটু সমস্যা হতে পারে। এগুলো পরিধি হচ্ছে 34 মিটার। আয়তক্ষেত্রাকার কক্ষের তির্যকটি মানে কর্ণের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের পাশের সমান। বর্গক্ষেত্রের পরিধি কত? তাহলে এখানে ধরে নাও আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। তাহলে আমি এখানে ক্ষেত্রফল দিয়েছে 60, মানে আমি বলতে পারি এ বি সমান হচ্ছে 60, আর পরিধি হচ্ছে 34, মানে 2 ইন্টু এ প্লাস বি সমান 34, যেখান থেকে আমি পাবো এ প্লাস বি সমান 17। এবার এখানে কক্ষের তির্যক, তির্যক বলতে কোনটা? কর্ণকে বোঝাচ্ছে। কর্ণটা কি হয়? এটা এ এটা বি হলে √a² প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এইটা হচ্ছে তোমার কি কর্ণ। তাহলে কর্ণটার মান কত হবে? কর্ণটার মান হবে √a² প্লাস বি স্কোয়ার। এবার এখানে a² প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো, যেটা হবে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি এর মান দেখো আমি জানি 17 স্কোয়ার
মাইনাস 2 ইন্টু এ বির মানও জানি 60, তার সমান দিয়ে আসবে 289 মাইনাস 120, এতে পাবো 169 সমান পাবো 13। তাহলে কর্ণটা পেয়ে গেলাম কত? 13, বা তির্যক বা ডায়াগোনাল পেয়ে গেলাম 13। সেটা যদি একটি বর্গক্ষেত্রের পাশ হয় বা বাহু হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিধি কত? বর্গক্ষেত্রের পরিধি হবে বাহু গণিত 4, বা পরিধি হচ্ছে 4 গণিত বাহু, বাহু হচ্ছে এখানে 13, মানে 4 13 52 মিটার। তাহলে বর্গক্ষেত্রটির পরিধি হচ্ছে 52 মিটার। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, এই অঙ্কগুলো পড়তে একটু সমস্যা হয়ে যায় বা পড়ে বুঝতে একটু বড় বড় লেগে যায়, নয়তো এই অঙ্কগুলো থাকে খুব সহজ। কি বলছে দেখো, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বৃত্তের ব্যাসার্ধের 3/5 বৃত্তের ব্যাসার্ধ একটি বর্গক্ষেত্রের বাহুর সমান, যার আয়তন মানে ক্ষেত্রফল 6400 বর্গমিটার। আয়তক্ষেত্রটির পরিধি কত যদি প্রস্থ 15 মিটার হয়? কি হবে? আয়তক্ষেত্রের প্রথমে বৃত্তের ব্যাসার্ধটা বার করি, যেটা বর্গক্ষেত্রের বাহুর সমান, তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল, মানে 6400 এর বর্গমূল সমান হবে 80। তাহলে এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা আর বা রেডিয়াস। এটা যদি 80 হয়, তাহলে এখানে দৈর্ঘ্যটা কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধের 3/5, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হবে 80 গুণিত 3/5 সমান 5 16 80, 16 3 48 মিটার। দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 15 মিটার, তাহলে পরিধি চেয়েছে আমাকে। পরিধি কত হবে? 2 গুণিত 48 প্লাস 15, বা 2 গুণিত 63, বা 126। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর, 126 মিটার। নেক্সট, নিম্নলিখিত বার গ্রাফটি অধ্যয়ন করুন, যা দেখায় যে 5 বছরে এ এবং বি ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। সরি, এখানে তোমার বারের যে ইয়েটা রয়েছে 3টে থাকে, সেটা অ্যাড হয়নি। যাই হোক, তাড়াহুড়ো করতে গিয়ে বার ডায়াগ্রামটা আমার হয়নি অ্যাড করা, তো এটা তোমাদের নেক্সট রিজনিং এর সাথে যোগ করে দেবো। 3টে থাকে, যেটা পরপরই আছে, কোনটাতে অঙ্কগুলো টোকা হয়েছে, বার ডায়াগ্রামটা অ্যাড হয়নি। চলে যায় অঙ্কতে। পরে কি হচ্ছে, যে যদি 52 47 20 এবং 19 এর প্রতিটি থেকে এক্স বিয়োগ করা হয়, তাহলে এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলির অনুপাত কত হবে? প্রাপ্ত সংখ্যাগুলি অনুপাতে হবে, সমানুপাতে থাকবে। তাহলে x+4 এবং x-8 এর গড় সমানুপাতিকটি কি? দেখো এটাও তোমাদের অলরেডি হয়ে গেছে, বা রিপিটেড ম্যাথ এটা। তো যেটা কি হচ্ছে, যে 52 47 20 এবং 19 এর প্রতিটি থেকে এক্স কে বিয়োগ করলে প্রাপ্ত যে সংখ্যাগুলি থাকবে সেগুলো হচ্ছে সমানুপাতি, মানে পরপর যেটা থাকে আমাদের সমানুপাতি, প্রত্যেকে জানো। তাহলে x+4 এবং x-8 এর মধ্য সমানুপাতিটি কি, বা গড় এটা মধ্য হবে, বা মিন প্রপোর্শনাল যেটাকে আমরা বলি, মধ্য সমানুপাতিকটি কি? তাহলে আমাদের এখান থেকে বক্তব্য দেখাচ্ছে এটা, যে 52 থেকে এক্স বাদ বাই 47 থেকে এক্স বাদ সমান হবে 20 থেকে এক্স বাদ বাই 19 থেকে এক্স বাদ। এবার এদেরকে যদি কোনাকুনি গুণ করতে যাই, তাহলে দেখো একটা বড় সড়ো কোণ চলে আসবে, এক্স স্কোয়ার এই তাই সেই অনেক কিছু চলে আসবে। সো এখানে আমরা একটা অন্য মেথড ইউজ করব, যেটাকে আমরা কি বলি, যোগ ভাগ প্রক্রিয়া। জানো তোমরা প্রত্যেকেই, সেখানে কি হয়, লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে এখানে হচ্ছে 52 মাইনাস এক্স প্লাস 47 মাইনাস এক্স বাই 52 মাইনাস এক্স মাইনাস 47 মাইনাস এক্স মাইনাসে চেঞ্জ হয়ে প্লাস এক্স সমান 20 মাইনাস এক্স প্লাস 19 মাইনাস এক্স বাই 20 মাইনাস এক্স মাইনাস 19 প্লাস এক্স। এবার এখান থেকে উপরে দেখো 52 আর 47 যোগ হয়ে যাবে, 52 আর 47 যোগ হলে হয়ে যাবে 99 মাইনাস 2x, বা এখানে এক্স এক্স দেখো কেটে যাবে, পড়ে থাকবে 5 সমান এখান থেকে 39 মাইনাস 2x, বা এখান থেকে পড়ে থাকবে 1। এবার কোনাকুনি গুণ করলে 99 মাইনাস 2x সমান 5কে 39 দিয়ে 195 মাইনাস 10x, বা এখান থেকে পাচ্ছি 8x সমান 195 থেকে 99 বাদ, মানে হবে 96, বা x সমান হচ্ছে 12। x সমান যখনই 12 আমি পেয়ে গেলাম, তখনই এবার দেখো x+4 আর x-8 এর মধ্যে সমান, x+4 হচ্ছে 12 + 4 মানে 16,
আর x মাইনাস 8 মানে হচ্ছে 4। তাহলে এদের মধ্য সমানুপাতে কি? এদের মধ্য সমানুপাতে কি করতে হয়? গুণ করে বর্গমূল করে দিতে হয়। গুণ করে বর্গমূল, তাহলে হবে 64 সমান 8। আর এদের মধ্য সমানুপাতে হবে 8। অপশন 2 রয়েছে সঠিক উত্তর। একটি দ্রব্যের চিহ্নিত মূল্য হলো 400 টাকা। চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পরে একজন দোকানদার 48 টাকা ক্ষতি করে। তার ক্ষতির শতকরা মান কত? তাহলে 400 টাকার উপর সে 20% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য কত? এসপি বা সেলিং প্রাইস হবে 400 ইন্টু 80/100 বা 320 টাকা। ওকে, বা 40 2 80 টাকা বাদ দিয়ে হিসাব করতে পারো। 320 টাকায় বিক্রি করে তার 48 টাকা ক্ষতি হয়, তাহলে তার কস্ট প্রাইস কত ছিল? 320 প্লাস 48 সমান 368 টাকা। তাহলে এটা হচ্ছে তার ক্রয় মূল্য, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে লোকসান কত হচ্ছে? 48 টাকা। তাহলে 368 টাকায় তার ক্ষতি হচ্ছে 48 টাকা। তাহলে তার ক্ষতির শতকরা মান ইন্টু হচ্ছে 100। কত দিয়ে কাটবে? 4 12 48, 4 9 36, 92। আর একবার যাবে 4 3 12, 4 23 92 সমান আসছে 300/23। 23 13 হচ্ছে 299 বাই 1/23। তাহলে 13 পূর্ণ 1/23% তার ক্ষতির পরিমাণ। 13 পূর্ণ 1/3, 1/23। অপশন 1 রয়েছে সঠিক উত্তর। একটি দ্রব্যের বিক্রয় মূল্য হলো 2300, এটা 2300, এবং লাভের শতকরা মান 25%। যদি দ্রব্যটি আবার 1656 টাকায় বিক্রি হয়, তাহলে ক্ষতি বা লাভের পরিমাণ কত? তাহলে দেখো, যখন সেটা বিক্রয় করা হচ্ছে 2300 টাকায়, তখন লাভ করছে 25%। মানে আমরা বলতে পারি যে 2300 এটাই হচ্ছে 125%, মানে 25% লাভ করছে। তাহলে মোট হচ্ছে 125। এবার বলছে যদি সেটি আবার 1656 টাকায় বিক্রি করে, তাহলে তার কত ক্ষতি হবে? তাহলে আমি প্রথমে বার করে নিই যে 1656টা কত শতাংশ, তারপর সেটা 100 থেকে বিয়োগ করে নেবো না হয়। তাহলে এখান থেকে পেলে 1656/2300 ইন্টু 125। এটা দেখো 23 দিয়ে কেটে যাবে, কাটতে বাধ্য। 23 100 2300, এখানে 23 দিয়ে যদি আমি এটাকে কাটি, 23 দিয়ে কাটলে উপরে থাকবে 72। তাহলে এবার এখানে 25 দিয়ে 25 5, এখানে 25 দিয়ে 25 4, 4 দিয়ে এটা 4 18, তাহলে 5 18 হচ্ছে 90%। তাহলে 1656 হচ্ছে 90%। তাহলে 1656 যদি 90% হয়, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হলো? 100% থেকে বাদ দিয়ে দাও 90%, সমান হবে 10% ক্ষতি। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। ওকে, যেহেতু 90% যদি 100-র উপরে হতো তাহলে লাভের হিসাব হতো, কিন্তু এখানে 100-র নিচে 90-তে এসছে অ্যান্সার, তাই এটা যেটা পাবো সেটা হচ্ছে ক্ষতি হবে 10%। পরবর্তী অঙ্ক, এটা তোমাদের নিজের কাজ, কারণ এটা অলরেডি একবার হয়ে গেছে। যেখানে সীতার গতিবেগ বার করেছিলাম, এখানে গীতার শেষে একই অঙ্ক, কোনো রকম পার্থক্য নেই। যে সীতা এবং গীতা একই সময়ে এ থেকে বি স্থানে চড়তে শুরু করে, যা এ স্থান থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। সীতা গীতার চেয়ে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ধীর গতিতে ভ্রমণ করেন। গীতা বি স্থানে পৌঁছায় এবং সাথে সাথেই ফিরে যায়। বি স্থান থেকে 15 কিলোমিটার দূরে সীতার সাথে দেখা হয়। তাহলে গীতার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত? মনে করে দেখো, সীতার গতিবেগ আমরা যেটা অঙ্কটা করেছিলাম সেখানে বেরিয়েছিল 7.5 কিলোমিটার পার ঘন্টা। এখানে গীতার গতিবেগ যেটা বেরোবে সেটা হবে 10.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সারটা বলে দিলাম, তোমরা করে চেক করো। আর যারা আগের ক্লাস দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টিং পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। এই অঙ্কগুলো অলরেডি সেখানে করা আছে। এবার একই অঙ্ককে বারবার রিপিট করার কোনো প্রশ্ন হয় না। চলে যাই পরবর্তী অঙ্কে। এটাও মনে হচ্ছে করা, তোমরাই বলো করেছি কিনা এর আগে। যে 80 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 60% মেয়ে এবং বাকিরা ছেলে। ছেলেদের গড় ওজন মেয়েদের তুলনায় 5% বেশি। যদি সকল শিক্ষার্থীর গড় ওজন 51 কেজি হয়, তাহলে মেয়েদের গড় ওজন কেজিতে কত? তাহলে 80 জনের মধ্যে মেয়ে কতজন? 80 এর 60%, মানে 8 6 48 জন। আর তাহলে ছেলে হবে কত? 80 এর 40% বা 48 বিয়োগ করে বার করতে পারো, 4 8 32 জন। তাহলে 48 জন আর 32 জন পেয়ে গেলে। এখানে মেয়েদের গড় ওজন চেয়েছে, সেটা ধরে নি, যে ধরি
মেয়েদের গড় এক্স কেজি, তাহলে ছেলেদের কত 5% বেশি, ছেলেদের হবে এক্স গণিত 105/100 বা 21/20 বা 21x/20 কেজি। তাহলে আর মোট আছে কত, টোটাল সবার হচ্ছে 51, মোট শিক্ষার্থী হচ্ছে 80, তাহলে টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে 80 গণিত 51 সমান হচ্ছে, এটাকে যদি আমি গুণ করে দিই, গুণ করলে পাবো 4080। 80কে 50 দিয়ে গুণ করলে 4000, 80কে 1 দিয়ে গুণ করলে 80। তাহলে এবার আমি বলতে পারি, দেখো মেয়ে রয়েছে 48 জন, তাদের গড় ওজন এক্স কেজি করে ধরেছি, তাহলে মোট হবে 48x কেজি, প্লাস ছেলে রয়েছে 32 জন আর তাদের গড় ওজন হচ্ছে 21x/20 করে, তাহলে এটা হচ্ছে তাদের মোট ওজন। তাহলে এই দুজনের মোট ওজন যোগ করলে তুমি মোট পেয়ে যাবো, যেটা হচ্ছে 4080 কেজি। এবার এখান থেকে 48x প্লাস 32কে 21 দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাবে 672x/20 সমান 4080। বা তুমি এগুলোকে কাটাকাটি করে একটু ছোট করতে পারতে চাইলে কমন নিয়ে, ঠিক আছে, কমন নিলে ছোট হয়ে যেত। আর এখান থেকে পুরোটা থেকে 16 কমন চলে যেত, এখানে 32 আছে, এখানে 48 আছে, এখানে 4800 আছে। ঠিক আছে, করেছি যখন এভাবে করে দিই, তাহলে এখানে আসছে 960x প্লাস 672x/20 সমান 4080, বা এটাকে যোগ করলে আমি পাচ্ছি 1632x সমান 4080টাকে গুণ করলে 8,6,600। 4080কে গুণ করলে 8,160, আর তারপর একটা শূন্য বসে যাবে। এবার যদি আমি x সমান বার করি, তাহলে 1632 দিয়ে এটা কেটে যাবে। দেখো 816 ডবল হচ্ছে 1632, তাহলে এখানে 0.5 চলে আসবে, মানে 50 আসবে। সো এক্স এর ভ্যালু হচ্ছে 50। তাহলে এখানে এক্স এর ভ্যালু কি চেয়েছিল, মেয়েদের ধরেছিলাম, মেয়েদেরটাই আমাকে চেয়েছে, তাহলে তাদের গড় ওজন হচ্ছে 50 কেজি। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। এখানে এত বড় ক্যালকুলেশন আসবে না যদি এইখান থেকে, এই লাইনটা থেকে আমি একে কমন নিয়ে নিই। দেখো কমন কি করে নিতে পারবো, এখান থেকে 16 কমন নিলে পেয়ে যাবো, 16 কমন নিলে এখানে থাকবে 3x প্লাস এখানে থাকবে 2 ইন্টু 21x/20 সমান 4080। এবার এই 16টা দিয়ে আমি এটাকে কেটে দিতে পারবো, 16 দিয়ে 32, 8 8 5 16 80, 8 8 5 255। তাহলে দেখো অনেকটা ছোট হয়ে গেল না, 3x প্লাস 2x অনেকটা ছোট হয়ে যাবে অঙ্কটা। নেক্সট একটা সমীকরণ বা আমাদের সরল দিয়েছে, সরলটা করে নাও, সহজেই রয়েছে। প্রথমে আমি পূর্ণগুলোকে ভেঙে নেব, যেগুলো আছে যেভাবে আমরা জানি স্টেপ বাই স্টেপ, এগুলো করে দেখানো বা শেখানোর কিছু নেই, পরপর করে নাও, তোমরা খাতাতে করে অ্যান্সার কমেন্ট করো। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে 5 4 20 আর 1 21/4 যোগ 1/4 ভাগ 1 এখানে গুণ হয়ে যাবে, এইটা অফ আছে যেহেতু আগে এটা হয়ে যাবে, তাহলে 1/32 মাইনাস 9/4 প্লাস 3 একে 3 আর একে 4/3 ভাগ এখানে 5/4 অফ, এই ব্র্যাকেটের ভিতরে কাজটা হবে আগে, এখান থেকে পাবো আমি 10 13/5 আর এখান থেকে 7/3, তাহলে এদের এলসিএম হবে 15, 5 ষোলো 3 13 39 মাইনাস 5 7 35, এটা। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 21/4 যোগ 1/4 ইন্টু 32 মাইনাস 9/4 প্লাস 4/3 ভাগ 5/4, কারণ অফ আছে, অফটা আগে হবে, ইন্টু এখান থেকে পাচ্ছি 4/15, এখানে 4 4 কেটে যাবে, এখানে 3 মানে পড়ে থাকবে 1 3। এবার এখান থেকে পাচ্ছি 21/4 প্লাস এখানে এটা কেটে যাবে 8 প্লাস 8 মাইনাস 9/4 প্লাস 4/3 গুণ 3 বা 1/3 আছে, যারা 3/1 হয়ে যাবে, 3 3 এখানে কেটে যাবে। তাহলে এখান থেকে থাকছে 21/4 মাইনাস 9/4 প্লাস 8 প্লাস 4, এটাকে করলে হবে 21 থেকে 9 বাদ দিলে 12/4 প্লাস 8 প্লাস 4, বা এখান থেকে 12/4 মানে 3 প্লাস 8 প্লাস 4, 12 আর 3 15। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, 4টি ভিন্ন সংখ্যা আছে, প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার 3 গুণ এবং 4টি সংখ্যার গড় 55।
প্রথম তিনটি সংখ্যার যোগফল কত? তাহলে চারটি ভিন্ন সংখ্যা বলেছে। প্রথম তিনটি সংখ্যার গড় চতুর্থ সংখ্যাটি 3 গুণ বলেছে, আর চারটি সংখ্যার গড় দিয়ে দিয়েছে 55। তার টোটাল কত সেটা আমি সবার ফার্স্টে বার করতে পারবো, যেটা হবে 55 × 4 সমান 220। এটা হচ্ছে চারটি সংখ্যার মোট। এবার ধরি ফোর্থ হচ্ছে এক্স। তাহলে দেখো এভারেজ অফ প্রথম তিনটি বা এভারেজ অফ ফার্স্ট 3, তাহলে তখন কি হবে, এর 3 গুণ বলেছে মানে 3x। তাহলে এভারেজ অফ ফার্স্ট 3 যদি হয় 3x, তাহলে মোট টোটাল কত, 3 × 3x সমান 9x। এবার দেখো এই টোটাল ফোর্থ তো এ একাই x, আর টোটাল তিনটের হচ্ছে 9x। তাহলে আমি বলতে পারি x + 9x সমান হচ্ছে 220, বা 10x + 220, বা x সমান হচ্ছে 22। x যদি তোমার 22 হয়, আমাকে কি বার করতে দিয়েছে, প্রথম তিনটি সংখ্যার যোগফল কত। প্রথম তিনটি সংখ্যার যোগফল কত হয়েছিল, 9x। তাহলে 9 × 22 মানে হবে 198। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ 9x সমান হবে 9 × 22 সমান 198। 198 হচ্ছে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন 4। একটি ছেলে একটি আয়তকার মাঠের দুই পাশের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, অর্থাৎ তাদের বাহু বরাবর যাচ্ছিল, ঠিক আছে। এবং যদি সে তির্যক বরাবর যেতেন, তাহলে তিনি বৃহত্তর দিকের 1/4 সমান দূরত্ব রক্ষা করতেন, অর্থাৎ কমতো। বড় বাহুটার 1/4 বাহু রক্ষা হয়ে যেত, মানে দূরত্ব রক্ষা হতো। তাহলে ছোট থেকে বড় দিকের অনুপাত কত? তাহলে অর্থাৎ আমাকে একটি আয়তক্ষেত্র, যার বড় বাহুটা হচ্ছে এ, ছোট বাহুটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ডি। তো বলছে কেউ যদি এই এ বি বরাবর যায়, অর্থাৎ এই দিক থেকে শুরু করে এদিকে গেল, ঠিক আছে, বা এদিক থেকে শুরু করে এদিকে গেল, তাহলে যে রাস্তাটা সে অতিক্রম করবে, আর কেউ যদি সেটা এই দিক বরাবর যায়, তাহলে এই বড় বাহু যেটা রয়েছে এর 1/4 রাস্তা কম যাবে। ওকে, তাহলে আমি এখান থেকে দেখো প্রথমে একটা শর্ত এইখানে কি হয়, যেটা হয় a² + b² সমান d²। সেটা তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। আবার এখানে কি বলছে যে a + b যদি যাই, সেখান থেকে যদি আমরা ডি যাই যেটা, তাহলে তার পার্থক্য কত, তার পার্থক্য হচ্ছে a এর 1/4। ক্লিয়ার? তাহলে এখানে a + b - a/4 সমান d আমি বলতে পারি, বা এখান থেকে a - a/4 করলে 3a/4 + b সমান d, আমি এটা বলতে পারছি। এবার এখান থেকে যে ডি এর ভ্যালুটা পেলাম, সেই ডি এর ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, অর্থাৎ আমি পাবো a² + b² সমান 3a/4 + b এর হোল স্কয়ার। এখানে a + b হোল স্কয়ারের ফর্মুলা বসিয়ে দাও, তাহলে a² + b² সমান 9a² / 16 + b² + 2 × 3a/4 × b। এখানে b² উভয় সাইডে কেটে যাবে, তাহলে এখান থেকে আসবে a² - 9a² / 16 সমান, এখান থেকে 2 2 কেটে যাবে, 3ab/2। ক্লিয়ার? এবার দেখো এখানে বিয়োগটা হবে 7a² / 16, 7a² / 16 সমান 3ab/2। এখানে উভয় সাইডের a কেটে যাবে একটা করে, আর এখানে এটা কেটে যাবে, তাহলে পুরো থাকছে কি 7a সমান 24b, বা a/b সমান 24/7। তাহলে বড় বাহু আর ছোট বাহু অনুপাত কত? এখানে ছোট থেকে বড় দিকের অনুপাত চেয়েছে, মানে আগে ছোট তারপর বড়, মানে 7:24। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক। 10% পার অ্যানুয়ালে 4 বছরে একটি নির্দিষ্ট রাশির পরিমাণ 29,282 টাকা হয়, যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয়। একই হারে 5 বছর সময়ে জন্য যোগফল দ্বিগুণ হলে, যোগফলের দ্বিগুণ অর্থাৎ যে অর্থ রয়েছে সেই অর্থের দ্বিগুণ পরিমাণ এর সরল সুদ কত হবে, সেটা আমাকে বার করতে বলেছে। ভালো করে অঙ্কটা শুনে নাও পড়ার আগে, যে কোনো একটি পরিমাণ অর্থ 4 বছরে 10% পার অ্যানুয়াল চক্রবৃদ্ধি সুদে বা কম্পাউন্ড ইন্টারেস্টে 29,282 টাকা হয়। এবার সেই একই সুদের হারে 5 বছর সময়ে ওর দ্বিগুণ পরিমাণ অর্থের
সরল সুদ কত হবে। তাহলে প্রথমে 10% এর শর্ট ট্রিক্সে করছি, আমি p ইন্টু 1+r/100 এটা করছি না। 10% সুদ বলতে 10 টাকা যদি আসল হয় তাহলে সুদ হবে 11 টাকা, মানে আর সুদ আসলে পাবো 11 টাকা, এটা ওকে। তাহলে এবার 11 টাকা হয় যদি কত বছর পাচ্ছি, 4 বছর। তাহলে আসল হচ্ছে কত, আসল হচ্ছে 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 10, আর সুদ হচ্ছে 11 গুণিত 11 গুণিত 11 গুণিত 11, মানে সুদ নয়, সুদ আসল। তাহলে এইটা সমানই এখানে বলে দিয়েছে 29,282। 11^4 এর মানটা তুমি একটু জেনে রাখবে, যেগুলো জানাটা খুব একটা টাফ নয় বা কঠিন নয়, যেটা হচ্ছে 14,641, আর কিউবটা হচ্ছে 1331। তাহলে এইটা সমান হচ্ছে 29,282 রিপ্রেজেন্ট করছে। তাহলে এখান থেকে দেখো ঠিক এর ডবল হচ্ছে এটা, তাহলে আমি বলতে পারি A1 রিপ্রেজেন্ট করছে এর 2 কে। তাহলে এখানে এটা কত, আসলটা কত হচ্ছে, আসলে দেখো হচ্ছে 10,000 গুণ করলে। তাহলে আসল 10,000 যদি হয়, 10,000টা কত হবে, 1 যদি 2 কে রিপ্লাই করে 10,000 হবে 20,000। তাহলে আমি আসল পেয়ে গেলাম 20,000 টাকা। তাহলে আসল যদি 20,000 হয়, এবার বলছে এর দ্বিগুণ, এখানে যোগ ফল নয় অর্থের, ঠিক আছে, এর দ্বিগুণ অর্থ, দ্বিগুণ অর্থ মানে 40,000 টাকা। এবার 40,000 টাকার 5 বছর সময়ে একই সুদের হারে কত টাকা সুদ পাবো, এটা। তাহলে এখানে কি হবে, শূন্য দুটো সিম্পল এর সাথে কাটবে। তাহলে এখানে কি পাচ্ছ, 400 ইন্টু 50, মানে কত আসবে, 5 4 20 পর 3 শূন্য, 20,000 টাকা। অতএব সুদ আসবে 20,000 টাকা, অপশন 3 রয়েছে সঠিক। এর থেকে শর্ট ট্রিক্স আমি আর বলতে পারবো না, এই মেথড ইউজ করলে এর থেকে সব থেকে সহজই এইভাবেই আসবে। এবার বলছে এ বি এর চেয়ে 3 গুণ ভালো একজন কাজের লোক, এবং তাই বি থেকে 36 দিনের কম সময়ে একটি কাজ সে সম্পন্ন করতে সক্ষম। তারা একসাথে কাজের 40% কত দিনে শেষ করবে। এ বি এর চেয়ে 3 গুণ ভালো কাজ করে, মানে বি যদি এক কাজ করে 1 ইউনিট, তাহলে এ 3 ইউনিট কাজ করে, সেটা তো বলছে না। যদি দেখো এদের কাজের অনুপাত ওয়ার্কের রেশিও এটা হয়, তা তাদের সময়ের রেশিও কি হয়, উল্টোটা হবে। অর্থাৎ তখন এর 3 দিন লাগলে সময় লাগবে এর 1 দিন। তাহলে এবার এখানে কতদিন কম সময় লাগছে, দেখো 2 দিন কম সময় লাগছে, এখানে বলছে 36 দিন কম সময় লাগছে। তাহলে সেই দুইটাই হচ্ছে 36-এর সাথে ইকুয়াল। দুইটাই যদি 36-এর সাথে ইকুয়াল হয়, তাহলে 3 কত, 1 কত হবে 18, আর 3 কত হবে, 3 18 54। তাহলে আমি বলতে পারছি বি এর কাজটা করতে সেটা 54 দিন লাগতো, যেটা এ করছে 18 দিন। এটা আমি বার করব। এবার আমি করব এভাবে, বি কাজটা করে 54 দিনে, যেখানে এ কাজটা করে 18 দিনে। তাহলে এদের কাজ কি হবে, 54 ইউনিট ধরে নাও মোট কাজ, তাহলে এ করছে 1 ইউনিট, এ করছে 3 ইউনিট, যেটা আমরা এখানে রয়েছে অলরেডি, সব হিসাব মিলে যাচ্ছে। এবার বলছে আমাকে 40% কাজ করছে, তাহলে 40% কাজ কত, 54 এর 40% মানে 54 ইন্টু 40/100। মোট কাজ কত করছে, এটা দুজন একসাথে, 3 আর 1 4 ইউনিট। তাহলে এতটা 4 ইউনিট করে করতে কত সময় লাগবে, মানে ইন্টু 1 4 করে দিতে পারো, বা 4 দিয়ে ভাগ অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এখান থেকে কি করবে তুমি, 0 0 কাটলে একটা, আর এখানে কি করতে পারবে, 4 দিয়ে তো যাবে না, মানে 2 দিয়ে যাবে তোমার, 2 দিয়ে এখানে যাবে 2, এখানে থাকবে 5, 2 দিয়ে এটা যাবে 2, 2 দিয়ে এটা যাবে 27। তাহলে পরে থাকছে 27/5 ডেজ, বা 5 পূর্ণ 2 এর 5 দিন। তাহলে 40% কাজ করতে তার সময় কত নেবে, 5 পূর্ণ 2 এর 5 দিন। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 300 এবং 400 এর মধ্যে সংখ্যার যোগফল কত, যেগুলিকে 6 12 16 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তার মানে 6 12 এবং 16 দ্বারা বিভাজ্য। সেই জন্য কি করতে হবে, 6 12 আর 16 এর লসাগু করতে হবে। লসাগু 6 আর 12 তো 12ই হবে, 6কে বাদ দিয়ে দাও, 12 আর 16 হবে 48, 3 12 3 4 12 48, 3 16 48। তাহলে 48 যদি হয়, এবার 300 থেকে 400-র মধ্যে 48 দ্বারা ভাগ করা সংখ্যা বার করতে হবে তোমাকে, ঠিক আছে। যার মধ্যে কি কি রয়েছে, কিভাবে বার করবে, প্রথমে হচ্ছে 400-কেই 48 দিয়ে ভাগ করে দেবে, 9 দিয়ে যাবে, 9 দিয়েও যাবে না, 7 দিয়ে যাবে যতদূর সম্ভব, ঠিক আছে, বা 8 দিয়ে যাবে, 8 8 64, 4
8 8 64 4 হাতে থাকছে 6 8 6 48 আর 8 4 32 আর 6 38 মানে 384। তাহলে 384 হচ্ছে একটা সংখ্যা দেখো যেটা 300 থেকে 400-র মধ্যে, আবার এখান থেকে 48 বাদ দিয়ে দিতে পারো, তাহলে তুমি আর একটা পেয়ে যাবে যেটা হচ্ছে 300 8 6 14 6 14 হাতে থাকছে 1 5 336। তাহলে দুটো সংখ্যা পাচ্ছ, কারণ 336 থেকে 48 বাদ দিলে সেটা 300 থেকে নিচে চলে যাবে, আবার 384 সাথে 48 যোগ করে 400-র উপরে চলে যাবে। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 336 আর 384। এবার এই দুটোকে যোগ করে দাও, 4 আর 6 10 0 হাতে থাকছে 1, 8 আর 1 9 আর 3 12 2, 6 6 6 আর 1 7, তাহলে 700। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। প্রতি কেজি গমের দাম 20% হ্রাসের কারণে রাম 800 টাকাতে আরো 5 কেজি কিনতে সক্ষম। গমের আসল দাম কত, বা আসল দাম প্রতি কেজিতে কত? তাহলে 800 টাকাতে আগে যা পেত এখন সে তার সাথে আরো 5 কেজি বেশি পাচ্ছে। দাম তো 20% কমে গেছে, তাহলে আগে যেটা পেত এখন সেটা কত টাকায় পাবে? আগে 800 টাকা যেটা পেত এখন সেটা কত টাকায় পাবে? এর 20% দাম কমিয়ে দাও বা এর 80% দাম ফেলে দাও, তাহলে কত হবে? 8 8 64 মানে 640 টাকা। তাহলে আগে যেটা 800 টাকায় পেতো এখন সেটা 640 টাকায় পেয়ে যাচ্ছে। 640 টাকা যদি পেয়ে যায় তাহলে কত টাকা বাঁচছে আমার এখানে? 800 থেকে 640 বাদ দিয়ে দাও, ঠিক আছে? 800 থেকে 6 মানে 160 টাকা। সেই 160 টাকাতে কি হচ্ছে? 160 টাকাতে সে 5 কেজি বেশি পাচ্ছে। তাহলে প্রতি কেজিতে দাম পাচ্ছে কত? 160/5 সমান হচ্ছে 32 টাকা। তাহলে নতুন দাম হচ্ছে 32 টাকা পার কেজি, ঠিক আছে? 32 টাকা প্রতি কেজি। এবার এইটা হচ্ছে নতুন দাম, আমাকে এখানে আসল দাম চেয়েছে, তাহলে আসল দামটা কত হবে? তাহলে আসল দামটা হবে, এটা দেখো কত হয়েছে, 20% দাম কমেছিল তো, মানে 80%। তাহলে আমি বলতে পারি যে 80% হচ্ছে 32, তাহলে আগে ছিল 100%, সেটা হবে কত? তাহলে এখানে 8 4 32 মানে 4 10 40 টাকা, বা 100/80 ইন্টু 32, এভাবেও করতে পারো, 0 0 কেটে যাবে, 4 10 40। তাহলে আগের দাম ছিল 40 টাকা প্রতি কেজি। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। তাহলে আগের দাম হচ্ছে 40 টাকা প্রতি কেজি। নেক্সট রয়েছে আবার একটা সিম্পলিফিকেশন বা সরল। কি আছে এখানে? -20 ডিভাইডেড বাই 4/7 অফ 55 পূর্ণ 1 8, একে পূর্ণ ভাঙো, 55 8 440 441/8 ইন্টু 9/5 বিয়োগ, এটাকে যোগ করে দাও, 7 8 6 13/7 সমান -20 ভাগ 4, বা এখানে গুণ যেহেতু আছে অফ আছে, অফটা আগে হবে, এখানে 4 দিয়ে 2 হবে, 7 দিয়ে এটা 7 21 3 63, তাহলে ভাজিত 63/2 ইন্টু 9/5 মাইনাস 13/7। এখান থেকে আমি পাচ্ছি -20 ইন্টু 2/63 ইন্টু 9/5, তাহলে এখানে 9কে দিয়ে -13/7, এখানে 7 পড়ে থাকছে, 5 দিয়ে এটা 4 পড়ে থাকছে, তাহলে -8/7 মাইনাস 13/7, মাইনাসকে কমন নিলে 8/7 প্লাস 13/7 হয়ে যাবে, সমান যোগ করলে 8 আর 13 হচ্ছে 21/7 বা -3। আমাদের অ্যান্সার হচ্ছে -3। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। তো আর একটা যেটা ছিল সেটাও এই তোমাদের বার ডায়াগ্রামে ছিল, 3টে মিস গেছে যেটা, তো সেটা তোমাদের রিজনিং ক্লাসে অবশ্যই করে দেওয়া হবে, আগামীকালকেই পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের 14/10/2021 ফার্স্ট শিফটে আসা অঙ্ক। আশা করছি প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আগের ক্লাস যারা দেখোনি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।